আজকে ডেবিট ক্রেডিটের বেসিক কনসেপ্ট, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, হাউ টু প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এগুলো ডিসকাস করা হবে। Those who have no financial background, especially for them, একটা ঘটনার মাধ্যমে we are going to discuss. Suppose Mr. Ram is interested to purchase a motorbike. মোটরবাইকের দাম ৮০,০০০ টাকা। তো রামের কাছে অত টাকা নেই। হি ইজ ইন্টারেস্টেড টু টেক লোন ফ্রম ব্যাংক। রাম একটা ব্যাংকে আসলো, ব্যাংকের ম্যানেজারকে বললো আমার লোন চাই, আমি মোটরসাইকেল কিনব। তো ব্যাংক ম্যানেজার বললো তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি? আমি তো যাকে তাকে লোন দিতে পারি না। ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি? রাম তো জানে না হাউ টু এক্সপ্রেস দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। মানে আমি তো জানি না, এইসব আমার তো নলেজ নেই। তখন ম্যানেজার বলল ঠিক আছে, তোমার কিছু করতে হবে, তুমি এই কাগজটা নাও। একটা A4 সাইজের শিট দিল, দিয়ে বললো তোমার যা যা আছে আজকের দিনে তুমি ডান দিকে লেখো। কাগজটাকে দুভাগে ভাগ করে নাও, ডান দিকে তোমার যা যা আছে তা লেখো, আর বাঁ দিকটাতে তোমার যা যা দেনা আছে সেগুলো লেখো। এগুলো তোমাকে শোধ করতে হবে। এটা তো রাম লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তখন ও কাগজটা নিয়ে এই যে টেবিল 1-এ দেখানো হয়েছে সে এইভাবে লিখে দেবে। আজকের দিনে ওর কাছে ক্যাশ, ব্যাংক ব্যালেন্স দুটো আমি একই রকমভাবে ইউজ করছি। ক্যাশ ঘরে না রেখে ব্যাংকে রেখেছে, দ্যাটস ওয়াই ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স ওর কাছে 30,০০০ টাকা আছে। ব্যাংকে ফিক্সড ডিপোজিটস 15,০০০ টাকা আছে। এছাড়া আদার অ্যাসেটস মানে কি? সে গোল্ড অর্নামেন্টস, ইউটেন্সিলস, মানে বাসন ফাসনের সমস্ত, হাউস প্রপার্টি, এই সব মিলিয়ে 40,০০০ টাকার আদার অ্যাসেটস আছে। এছাড়া ও বন্ধুর থেকে লোন নিয়ে রেখেছে 20,০০০ টাকা। লোনটাকে যে বাদিক লিখলো, আর যা যা আছে আজকের দিনে ওর সম্পত্তি সব ডান দিক লিখলো। যে ক্যাশ, ব্যাংক ব্যালেন্স 30,০০০ টাকা, ফিক্সড ডিপোজিট 15,০০০ টাকা, তারপরে আদার অ্যাসেটস যাই আছে, রিং, অর্নামেন্টস, গোল্ড, কিছু জমিয়ে থাকতে পারে, সব মিলিয়ে সে একটা আরবিট্রারি ফিগার 40,০০০ লিখলো। তাহলে কি দাঁড়ালো? আজকের দিনে ওর কাছে 85,000 রুপিসের এই সব জিনিসপত্র আছে, আর বাইরের দেনা আছে 20,০০০ টাকা। ফ্রেন্ডের থেকে লোন নিয়ে রেখেছে, এটাকে শোধ করতে হবে। তাহলে রিয়েল সেন্সে ওর কাছে কত টাকার সম্পত্তি আছে? 85,০০০ টাকার এখানে দেখালাম, আর 20,০০০ টাকার লোন। লোনটা বাদ দিলে তো ওর কাছে রিয়েল সেন্সে 65,০০০ টাকার সম্পত্তি আছে। তোর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস মানে নেট ওয়ার্থ, এটাকে আমরা যে ওনার্স ইকুইটি আর নেট ওয়ার্থ, ওর কাছে 65,০০০ টাকা আছে। ব্যাংক ম্যানেজার চিন্তা করলো এর কাছে যখন 65,০০০ টাকার ব্যবস্থা আছে, নিজের আছে, ঠিক আছে, 80,০০০ টাকা বাইকের দাম, মোটর বাইকের দাম, তো 60,০০০ টাকা লোন দেওয়া যাবে। The bank manager has agreed to extend bank loan for a sum of rupees 60,000 আর বললো বাইকের দাম 80,০০০, তার ডিফারেন্স অ্যামাউন্টটা তোমাকে দিতে হবে, 20,০০০ টাকা তোমাকে লাগাতে হবে বাইক কিনতে হবে। তো আমি এগ্রি করে গেল, ঠিক আছে। এবার ব্যাংক লোন স্যাংশন করলো এবং যথারীতিও বাইক কিনে নিয়ে এলো। বাইক কিনে আনার পর, লোন নিয়ে বাইক কিনে আনার পর ওর যে সেই স্ট্যাটাসটা, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস যে কাগজে লিখেছিল, সেটা এরকম ধরনের টেবিল 2-তে দেখানো হয়েছে। আমি কি বলেছি? ডান দিকে সব অ্যাসেটসগুলো যা ওরা আছে সেগুলো লিখবে। অ্যাসেটস অ্যাভেলেবল উইথ মিস্টার রাম, মানে অ্যাসেটস, এটা ডান দিকে লিখবে। আর যা লাইবিলিটিস বা লোন, সেটা বাঁ দিকে লিখবে। একটু চেঞ্জ হলো, মোটর বাইক এসছে, মোটর বাইকটা অ্যাসেটগুলো ডান দিকে লিখতে বলেছে, তাই মোটর বাইক এই যে ডান দিকে লিখেছে 80,০০০ টাকা। মোটর বাইকের দাম 80,০০০, তাই 80,০০০ লিখেছে। এই অ্যাসেট ওর কাছে আছে আজকের দিনে।
20,000 টাকা ওকে পেমেন্ট করতে হচ্ছে, এখানে লোন তো দিয়েছে 60,000 টাকা, 20,000 টাকা কোথা থেকে দিয়েছে, ও ক্যাশ থেকে দিয়েছে, ক্যাশ অথবা ব্যাংক ব্যালেন্স যেটা আছে। তো 30,000 টাকা ছিল, সেটা কমে দাঁড়ালো 10,000 টাকা। আর ফিক্সড ডিপোজিট অ্যাজ ইট ইজ আছে, এটা তো কোনো কিছু চেঞ্জ হয়নি, আদার অ্যাসেটস অ্যাজ ইট ইজ আছে। তাহলে কি দাঁড়ালো, এটা হচ্ছে অ্যাসেটসের লিস্ট। এবার বাদিকে ওকে লোন দেখতে হচ্ছে। তো ফ্রেন্ড লোন তো অলরেডি আছে 20,000, তো শোধ করেনি, তো থাকবেই। এছাড়া নতুন লোন কি ঢুকলো, ব্যাংকের থেকে লোন নিয়েছে, ব্যাংক লোন 60,000 টাকা। তা লোন এদিকে লিখতে হবে, তাই বাদিকে 60,000 টাকা লিখবে। তো ওর কিন্তু ওনার সিকিউরিটি কিন্তু কোনো চেঞ্জ হয়নি, ওর যে নিজস্ব যে সম্পত্তি রিয়েল সেন্স যেটা আছে, ক্যাপিটাল যেটা আমরা পরবর্তীকালে বলবো, সেটা কিন্তু 65,000ই রয়েছে। তার কারণ হচ্ছে এখানে বাইক কিনেছে, তো অ্যাসেটস এবং লাইবিলিটির পজিশন চেঞ্জ হয়েছে, এছাড়া কিছু হয়নি। এই জন্য ওর অরিজিনাল ফাইনাল স্ট্যাটাস রিমেইনস সেম। নেটওয়ার্কটা ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক বা ওর ওনার সিকিউরিটি, ওর পোর্শনটা সেম থাকছে। কী করে, এইদিকে আমি যদি টোটাল করি, তো টোটালটা আসছে 1,45,000। এখানে অ্যাডিট আগে ছিল কত, আগে 85,000। এদিকে একটা অ্যামাউন্ট এক্সট্রা ঢুকেছে, সেটা হচ্ছে 80,000 টাকা, আর একটা কমেছে 20,000। মানে ইন রিয়েল সেন্স 60,000 টাকা এক্সট্রা এদিকে এসছে। তো 60,000 টাকা এক্সট্রা আসাতে, সরি, এটা হবে 1,40,000 হওয়া উচিত, 1,40,000 আসি চলে যাবে, 1,20,000 এবার 45, 20,000 টাকা। আর বাইকের দাম হচ্ছে, ও সরি, এটা ডিপার্টমেন্ট, হ্যাঁ ঠিকই আছে, 60,000 টাকা। তো 10,000, এটা টোটালটা 85,000 ছিল, ঠিক আছে, 85,000 ছিল। আর রিয়েল সেন্সে এই দিকটা 60,000 বেড়েছে, অ্যাসেট সাইডে 60,000 বেড়েছে। 60,000 বাড়লো কেন, বাইকের দাম 80,000, এই 80,000 অ্যাড হয়েছে, আর 20,000 টাকা বেরিয়ে গিয়েছে, ক্যাশে পেমেন্ট করেছে। তাহলে কত, এই সাইডে এক্সট্রা ঢুকেছে 60,000, 80 মাইনাস 20, 60,000। তাহলে 60,000 যদি হয়, তাহলে আগে ছিল 85,000, আর 60,000 জুড়লে 1,45,000। লেফট সাইডে দেখা যাক, এখানে 20,000 লোন অ্যাজ ইট ইজ ছিল, আর এই যে 60,000 টাকা এদিকে বেড়েছে, তো এদিকে সেটা লোনে চলে এসছে, সেটা ও লোন নিয়ে রেখেছে, তাই 60,000 টাকা এখানে লেখা হলো। আর ওর ওনার্স পোর্শন, নিজের যে পোর্শন বা নিজের যে ওয়ার্থ, নেট ওয়ার্থ, সেটা কিছু চেঞ্জ হয়। তার ফলে টোটালটাও ওই 1,45,000, দুটো কিন্তু সবসময় সমান থাকছে, ইউ ক্যান সি। তো এখানে শুধু অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়েছে, এছাড়া কিন্তু আর কিছু মানে লোন ঢুকেছে আর অ্যাসেট ঢুকেছে এদিকে, আর অ্যাসেটসের কিছু অংশ ক্যাশ দিয়ে চেঞ্জ হয়েছে। এই সমস্ত ঘটনাটাকে কিন্তু আমরা যদি স্টেটমেন্টে বলি, টেকনিক্যাল স্টাইল, এটার নামই হচ্ছে ব্যালেন্স শিট। এই যে টেবিল 2 যেটা আছে, ইট ইজ নাথিং বাট ইট ব্যালেন্স শিট। টেকনিক্যাল নেম অফ দি স্টেটমেন্ট ইজ ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট নাথিং এলস, the summary of assets on a particular date, which is written right side, and the liabilities left side. Liabilities দু রকমের হয়, liabilities দু রকম, একটা এক্সটার্নাল লাইবিলিটিস আর একটা ইন্টারনাল লাইবিলিটিস। ক্যাপিটাল যেটা আছে, ক্যাপিটাল বলছি যেটা নিজের পয়সা, যদি আমি একটা ব্যালেন্স শিট বলি, তাহলে নিজের পয়সা যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল বিজনেসের। আর এই যে যেটা ব্যাংক লোন, এটা এক্সটার্নাল লাইবিলিটি, কারণ কেউকে পেমেন্ট করতে হবে, এটা বাইরের লোকের লাইবিলিটি। আর এই যে লোন ফ্রম ফ্রেন্ড, এটাও বাইরের লোকের লাইবিলিটি। এই জন্য লাইবিলিটি দু রকমের, একটা ইন্টারনাল লাইবিলিটি আর একটা হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি। এইটা ইন্টারনাল, ক্যাপিটালটা ইন্টারনাল লাইবিলিটি। স্যার, ওয়াই ইউ আর টেলিং দিস ইজ এ লাইবিলিটি? এটা তো ওর নিজেরই পয়সা, তো আপনি লাইবিলিটি কেন বলছেন? নিজস্ব টাকা, নিজের ওয়ার্থ, নেট ওয়ার্থ। দ্য রিজন ইজ দ্যাট যখনই আমরা একটা বিজনেস ফর্মে আসছি, ব্যালেন্স শিট কোনো একটা
বিজনেসের অ্যাসেটস, বিজনেসের লাইবিলিটিস। তো বিজনেসের একটা আলাদা স্ট্যাটাস আছে, এন্টিটি, ইট ইজ কল্ড বিজনেস এন্টিটি কনসেপ্ট। এটা অ্যাকাউন্টেন্সির প্রথম রুল। বিজনেস এন্টিটি কনসেপ্ট মিনস হোয়াট? যেই মাত্র তুমি একটা বিজনেস খুলবে তখন বিজনেস আলাদা আর মালিক আলাদা, এটাকে বিজনেস এন্টিটি কনসেপ্ট বলে। অন দ্য বেসিস অফ দ্যাট এখানে বিজনেস মালিকের থেকে, ওনারের থেকে লোন নিয়ে রেখেছে অ্যাসিড। তো এটা কেন করা হয়, হোয়াই ইট ইজ ডান, এই রুলটা কেন হয়েছে? মানে আমরা উইল ট্রাই ইন ফিউচার বিজনেসের হেলথ কীরকম, বিজনেসের পারফরমেন্স কীরকম, বিজনেসের অ্যাচিভমেন্ট কীরকম, যদি আমরা এটাকে এরকম আলাদা করে না দেই তাহলে কিন্তু আমরা বিজনেসের পারফরমেন্স অ্যাচিভমেন্ট আমরা বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো না? যদি এটা আলাদা না করে যদি মনে করি যে আমারই সব টাকা, আমারই বিজনেস, তো আমি ক্যাশ বক্স থেকে 5,000 টাকা নিয়ে রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খেলাম, তাহলে কী হবে? এটা যে বিজনেস এক্সপেন্সেস ধরে নিই তাহলে বিজনেসের প্রফিট ডাউন হয়ে যাবে, ঠিক দেখাবে না। অ্যাকচুয়াল তো তা নয়, এটা তো আমি পার্সোনালি খেয়েছি রেস্টুরেন্টে। তো আমাকে একটা লোন দেখাতে হবে, যেই মাত্র আমি নিজের পার্সোনাল রিজনের জন্য বিজনেসের থেকে টাকা নেব তখন ওটা আমার লোন হয়ে যাবে, লোন দেখাবো। এই জন্য যে টাকাটাকে প্রোভাইড করছে এটা বিজনেসের এক ধরনের লোন, এই জন্যই এটাকে লাইবিলিটির সাইডে দেখানো হচ্ছে, বাট ইট ইজ এ ইন্টারনাল লাইবিলিটি, এই জন্যই এটা মালিকের পয়সা। তো অলওয়েজ the both sides will be same, asset side and liability side will be same. এটাকে যদি একটা ইকুয়েশন ফর্মে আমরা দেখতে চাই, দেখাই, তাহলে কিরকম হবে? ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, লেফট সাইডে যেটা আছে ক্যাপিটাল প্লাস অল লাইবিলিটিস, এই সাইডটা লেফট সাইড ইজ ইকুয়াল টু অল অ্যাসেটস, এটাকেই বলা হয় ব্যালেন্স শিট ইকুয়েশন। এর মধ্যে ডেবিট ক্রেডিট রুল লুকিয়ে আছে। ব্যালেন্স শিট ইকুয়েশনের সি হচ্ছে ক্যাপিটাল, এল হচ্ছে লাইবিলিটিস, আর এটা হচ্ছে অ্যাসেট। তো ডেবিট ক্রেডিট রুলটা কিভাবে আছে এটাকে আমি একটা বোঝানোর জন্য ব্যালেন্সের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, দুদিকে সমান। এটা অ্যাসেট সাইড, এইদিকে যে অ্যাসেটস, আর এই সাইডটাকে বলছি ক্যাপিটাল আর লাইবিলিটিস। এই অ্যাসেটসের সব জিনিসগুলো যদি আমি এদিকে চাপিয়ে দেই আর বাদিকে যদি আমি সমস্ত ক্যাপিটাল লাইবিলিটিস চাপিয়ে দেই তো দুটো ব্যালেন্স হয়ে যাবে, সমান ইকুইলিব্রিয়াম দেখাচ্ছে। এবার ডেবিট ক্রেডিটের রুলটা কিভাবে আসছে সেটা আমি একটু বলি। আমরা রুলটাকে এইভাবে বানাচ্ছি যে এই ডান দিকে যে কোনো জিনিস যদি বেড়ে যায়, ডান দিকে মানে অ্যাসেটসের যে কোনো জিনিস যদি বেড়ে যায়, যে কোনো জিনিস মানে এই অ্যাসেটস বলতে অনেক আইটেম বোঝাবো, এটা আগে আমরা একটা লিস্ট দেখাবো। ল্যান্ড, বিল্ডিং, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ, টুলস, সব অ্যাসেটস, ডেটার্স, ক্যাশ, ইনভেন্টরি, র ম্যাটেরিয়াল, সব অ্যাসেটস। তো এই আইটেমগুলো আমি এখানে একটা হেডিং টোটালটাকে বলছি অ্যাসেটস। তো এই অ্যাসেটসের যে কোনো একটা আইটেম যদি বেড়ে যায় এদিকে, তো সেটাকে আমরা ডেবিট করি। আর এদিকের আইটেম যদি বেড়ে যায়, এদিকে যেসব আইটেমগুলো আছে লাইবিলিটিসের মধ্যে অনেক কিছু লাইবিলিটিস হতে পারে, বন্ডস, লাইবিলিটিস লোন নিয়ে রেখেছে বন্ডের মাধ্যমে, ডিভেঞ্চার, লং টার্ম লোন, এছাড়াও লাইবিলিটিস আরও অনেক কিছুই হতে পারে, ক্রেডিটার্স, ব্যাঙ্ক ওভারড্রাফট যা আছে। তাছাড়া তো ক্যাপিটাল আছে, ইন্টারনাল লাইবিলিটিস। এদিকে যে কোনো আইটেম যদি বাড়ে তাকে আমরা ক্রেডিট করি। আমি একটা অ্যারো দিয়ে দেখিয়েছি, অ্যাসেট সাইডের যে কোনো আইটেম যদি বাড়ে তো সেই আইটেমটাকে আমি ডেবিট বলবো, আর এদিকে যদি যে কোনো আইটেম বাড়ে তাকে আমি বলবো ক্রেডিট। এটা ম্যাথমেটিক্যালি যদি চিন্তা করি আমরা তাহলে পর একটা প্লাস মাইনাস সিকোয়েন্সে যদি ইকুইলিব্রিয়াম থাকতে হয় তাহলে এটার জাস্ট অপোজিট, উল্টো দিকে আছে এটা। তো এটা ডেবিটের উল্টো এটা। তবে সমান সমান রাখতে গেলে এদিকে যদি আমি 10 কেজি চাপাই তাহলে এদিকেও 10 কেজি লাগাতে হবে, তবে গিয়ে ইকুইলিব্রিয়াম হবে। আমাদের ব্যালেন্স শিটটা অলওয়েজ ব্যালেন্স, এই জন্য আমি এই ব্যালেন্সটাকে দেখাচ্ছি। তো এটা তো হলো যদি এদিকে জিনিস বাড়ে, এটা তো বাড়বেই, না হয় কমতেও তো পারে। তাহলে কবে এদিকে জিনিসগুলো যদি কমে তাহলে রুলটা তার ঠিক উল্টো হবে, যে কমলে আমি ক্রেডিট বলবো আর এদিকে জিনিসটা কমলে আমি ডেবিট বলবো। এই হচ্ছে টোটাল রুল থ্রু ব্যালেন্স শিট।
আগে গিয়ে আরও ইলাবোরেট করবো, আমরা আরও অনেক অ্যাকাউন্ট জুড়বো, কিন্তু প্রাইমারিলি ইনিশিয়ালি ইউ ক্যান সে দিস ইজ দ্য ডেবিট ক্রেডিট। তো দু একটা আমি ট্রানজ্যাকশন দেখাচ্ছি যার মাধ্যমে এই ডেবিট ক্রেডিট ডিসাইড করা হচ্ছে এবং লেখা হবে বইতে। বইয়ের অ্যাকাউন্টস, বইয়ের ফার্স্ট যে রেকর্ড হয় তাকে বলা হয় জার্নাল। জার্নাল কিছুই না, এটা একটা বই যেখানে সমস্ত ট্রানজ্যাকশানসগুলো সিরিয়ালি পরপর 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 লেখা হবে, সেটা যে ধরনের ট্রানজ্যাকশানই হোক, আর সাবজেক্ট হোক, সবগুলোই কিন্তু মানিটারি বা মানির মাধ্যমে ওটাকে ইভালুয়েট করা যায়, সেগুলোই আমরা অ্যাকাউন্টেন্সিতে আনি। যেটা মানি দ্বারা ইভালুয়েট করা যায় না, যেটা মানি দিয়ে মেজার করা যায় না, মানি দিয়ে মাপা যায় না, সেটাকে আমরা কিন্তু অ্যাকাউন্টেন্সিতে আনি। এটাকে বলা হয় মানি মেজারমেন্ট কনসেপ্ট। তো দেখা যাক। আচ্ছা, এখন এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে এই যে ব্যালেন্সটা, এটা কতভাবে ব্যালেন্স থাকবে, 1 2 3 4 করে মিকে দেখানো হয়েছে। যদি সেম অ্যামাউন্ট মে পুট বোথ সাইড, এদিকেও আমি 1000 টাকা দিচ্ছি বা 1 কেজি ওজন চাপাচ্ছি, এদিকেও আমি 1000 টাকা দিচ্ছি যে অ্যাকাউন্টসগুলো আছে, অথবা 1 কেজি ওজন চাপাচ্ছি, তাহলে কিন্তু এটা ব্যালেন্স থাকবে। কিন্তু এদিকে আমি 1 কেজি দিচ্ছি, এখানে আমি 700 গ্রাম দিচ্ছি, তাহলে কিন্তু এটা ব্যালেন্স থাকবে না, সেটা হবে না। প্রতিটি ট্রানজ্যাকশনের দুটো অ্যাসপেক্ট আছে এবং দুটোই সেম হতে হবে। এদিকেও যেটা দিচ্ছি আমি, এদিকেও সেটাই দিচ্ছি, তবে কি এটা ব্যালেন্স থাকবে। এটাকে বলা হয় ডুয়েলিটি কনসেপ্ট। এখান থেকে ডুয়েলিটি অ্যাকাউন্টেন্সির ডুয়েল কনসেপ্ট আসছে, যে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ডুয়েল এফেক্ট আছে। শুধুমাত্র দিলাম এটা হয় না, দিলে পর যদি শুধু দেই আর কিছু না করি, তাহলে কি এটা ঝুঁকে যাবে, এটা ডাউন হয়ে যাবে, এটা আপ হয়ে যাবে। তো সেটা অ্যালাউড না, অলওয়েজ ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স শিট, সেটা থেকে এটা বজায় রাখতে পারি, এটা সবসময় শুনতে হবে। তাহলে একটা কি বললাম, ফার্স্ট রুল, সেম অ্যামাউন্ট মে পুট বোথ সাইডস অফ দি ব্যালেন্স। সেটা হতে পারে, ইট ইজ অ্যালাউড। সেম অ্যামাউন্টস মে বি টেকেন আউট ফ্রম বোথ সাইড। আমি 5 কেজি এদিক থেকে তুললাম, এদিক থেকেও 5 কেজি তুললাম, এখান থেকেও 500 টাকা তুলে নিলাম, এতেও 500 টাকা, তাহলেও ব্যালেন্স থাকবে। সেম অ্যামাউন্ট মে পুট অ্যান্ড টেক অ্যাওয়ে ফ্রম দ্য সেম সাইড, দ্যাট ইজ অ্যাসেট সাইড। এখান থেকে আমি 1 কেজি দিলাম, আবার 1 কেজি বার করে নিলাম। যদি সেম অ্যামাউন্ট আমি দেই, আবার সেম অ্যামাউন্ট এদিক থেকে বার করে নিই, এখানে তো অনেক আইটেম আছে না, তা সেম অ্যামাউন্টের একটা আইটেম ঢুকালাম আর একটা অন্য আইটেমের এদিক থেকে, তাহলেও কিন্তু এটা ব্যালেন্স থাকে। সিমিলারলি 4-এ এটাই বলা হয়েছে, এদিক থেকেও সেম অ্যামাউন্ট আমি যদি তুলে নিই আর সেম অ্যামাউন্ট দেওয়া হয়, তাহলে কিন্তু এটা ব্যালেন্স থাকে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা কখনোই অ্যালাউড হবে না যে আমি এদিকে কেবল দিলাম আর কিছু করলাম না, তাহলে হবে না, তা তো ব্যালেন্স থাকবে। বা এদিকে আমি 1 কেজি দেবো, এদিকে 500 গ্রাম দেবো, তাহলেও হবে না। তো in this way always the balance, this measuring balance you can say, will be equilibrium for balance sheet. এবার রুলগুলো দেখা যাক। The rules for debit and credit are as follows. কয়েকটা রুল আমি এখানে করে দেখাচ্ছি। Any transaction by which asset is increased will be called debit. একটু আগে বলা হয়েছে, যদি অ্যাসেট বাড়ে, এদিকটা বাড়ে, তাহলে ওটাকে আমি ডেবিট বলবো। নেক্সট, এনি ট্রানজাকশন বাই হুইচ ক্যাপিটাল অর লায়াবিলিটিস উইল বি ইনক্রিজড উইল বি কল্ড ক্রেডিট। ক্রেডিটটাকে আমি পুরো ক্রেডিট লিখবো না, লেখার সময় আমাদের বইতে আমরা সিআর শর্টে লেখা হয়। বলবো কেন স্যার এরকম, কেন? ইট ইস এ কনভেনশন, এটা সবাই আমরা মেনে চলবো। ডেবিটটাকে পুরো লেখা হয়, ডিআর লেখা হয়। তো এদিকে যে কোনো আইটেম যদি বাড়ে, অ্যাকাউন্টস বাড়ে, আমি দেখাবো এখানে যে এখানে ক্যাপিটাল অনেক রকম হতে পারে, লাইবিলিটিস অনেক রকম হতে পারে, তার কোনো একটা অ্যাকাউন্ট যদি বাড়ে, আমরা ওটাকে ক্রেডিট বলবো। সিমিলারলি এনি ট্রানজাকশন বাই হুইচ অ্যাসেটস উইল বি ডিক্রিজ, দেন ইট উইল বি কল্ড ক্রেডিট। যদি অ্যাসেট সাইডটা কমে যায় কোনো জিনিস, তাকে আমরা ক্রেডিট বলবো, আর এদিকের কোনো জিনিস কমে গেলে তাকে ডেবিট বলবো। এবং এইটা মনে রাখলেই আমি ডেবিট ক্রেডিটের রুলটা অ্যাপ্লাই করতে পারবো, সেটা আমি দেখাচ্ছি এক্সাম্পলের মধ্যে একটু আগে। তার আগে এই যে আমি অ্যাসেটস, লায়াবিলিটিস, ক্যাপিটাল এগুলো বলছি, এর কয়েকটা নমুনা এখানে আমি রেখেছি যে অ্যাকাউন্টগুলোর আন্ডারে আসে।
এর সবগুলোই অ্যাসেট, এই যে লিস্টটা দিয়েছি, আরও অনেক আছে। ইনিশিয়ালি কমপ্লিকেশন যাতে না হয় এই জন্য কিছু রাখা হয়েছে। ল্যান্ড, বিল্ডিং, প্লান্ট মেশিনারি, এগুলো সব অ্যাসেট। র ম্যাটেরিয়ালস, সানডি রেটার্স, বিলস রিসিভেবল, এগুলো কী আমি পরে আর একটু ইলাবোরেট করার চেষ্টা করবো সব আইটেমগুলো। ব্যাংক ব্যালেন্স, মানে ব্যাংকে যে ব্যালেন্সটা আছে, ক্যাশ ব্যালেন্স, এগুলো সব অ্যাসেটস। লাইবিলিটিস কোনগুলো? বন্ডসের মাধ্যমে টাকা তোলা হয়। ডিবেঞ্চার্স, এটা একটা ইনস্ট্রুমেন্ট, তার মাধ্যমে লোন বড় করা হয়। লং টার্ম লোন, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, এগুলো সব লাইবিলিটিস। লিস্ট। ব্যাংক ওভারড্রাফট, আমার যা ব্যাংকে টাকা আছে তার থেকে আমি বেশি তুলে নিয়েছি, তো ব্যাংক ওভারড্রাফট হলো উইথ দ্য পারমিশন অফ ব্যাংক। সানডে ক্রেডিটার্স, বিলস পেয়েবল, এগুলো হচ্ছে মোটামুটি কয়েকটা আমি দেখিয়েছি লাইবিলিটিস। আর ক্যাপিটাল, যেমন ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স ক্যাপিটাল, অনেক রকম ক্যাপিটাল আছে। এমনি প্রোমোটার্স কন্ট্রিবিউশন যে ক্যাপিটাল, সেটা হতে পারে। তো এগুলো একটু দেখলে এবার আমরা জার্নাল এন্ট্রিজের দিকে যাচ্ছি। তাহলে ডেবিট ক্রেডিটের একটা বেসিক আইডিয়া আমি অলরেডি দিয়ে রেখেছি। তারপরে আমি এখন যাচ্ছি যে জার্নাল এন্ট্রি কী করবো। এই ডেবিট ক্রেডিটের রুলটা যেটা আমি বললাম একটু আগে, কাজে লাগিয়ে আমি 3-4টে এক্সাম্পল এখানে রেখেছি। এগুলো বুঝলে আগে গিয়ে যে কোনো ট্রানজ্যাকশানকেই ডিল করা যাবে, জার্নাল এন্ট্রি করা যাবে ঠিক। যেমন ফার্স্ট, এটা 1 নম্বর, ব্রট ক্যাপিটাল ফর এ সাম অফ রুপিস, কত, 50,000, 50,000 বাই ক্যাশ টু স্টার্ট এ বিজনেস। তো বুকস অফ অ্যাকাউন্টস এরকম ল্যাঙ্গুয়েজে লেখা হয় না, তো প্রথম যেটা লেখা সেটা জার্নাল এন্ট্রি বলে। সেই জার্নাল এন্ট্রিটা কী করে করবে? অলরেডি ডেবিট ক্রেডিটের রুল বলেছি, ডেবিট ক্রেডিটের মাধ্যমেই এই ট্রানজ্যাকশনটাকে লেখা হয়। তো ট্রানজ্যাকশন 1, এটার জার্নাল এন্ট্রি কী করে হবে দেখাচ্ছি। ফার্স্ট ইউ ফাইন্ড আউট দ্য অ্যাকাউন্টস, এই ট্রানজ্যাকশানে কোন কোন অ্যাকাউন্টস ইনভলভ আছে। একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি লিখছি রিলেটেড অ্যাকাউন্টস আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর একটা কি আছে, স্টার্ট বিজনেস বাই ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট আছে। দুটো অ্যাকাউন্ট আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট। যদি বুঝতে অসুবিধা হয় তো ইউ ক্যান থিঙ্ক, দুটো বাক্স চিন্তা করে, একটা ক্যাপিটাল লেখা বাক্স আছে আর একটা ক্যাশ লেখা বাক্স রেখে দিয়েছে। তো বিজনেস শুরু করছে, তার জন্য ক্যাপিটাল নিয়ে আসছে, ক্যাশে নিয়ে আসছে 50,000 টাকা। তাহলে ক্যাপিটালটাও বাড়লো। আগে যা ক্যাপিটাল ছিল, আমি ধরি যে স্টার্টিং তার মানে খালি ছিল ক্যাপিটালের বাক্সটা, যেই বিজনেস শুরু হচ্ছে তো ক্যাপিটালটা বেড়ে গেল, ক্যাপিটালের বাক্সে 50,000 টাকা ঢুকলো। আর ক্যাশ বাক্সে, ওই বিজনেসের ক্যাশ বাক্সেও 50,000 ঢুকলো। এইভাবে চিন্তা করতে হবে। এবার কথা হচ্ছে যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা, যে মাত্র ক্যাপিটাল বক্সে আগে খালি ছিল 50,000 টাকা ঢুকে যেত, ক্যাপিটাল বেড়েছে, আপার অ্যারোটা উপরের দিকে মানে বেড়েছে, ইনক্রিজ করেছে। আর ক্যাশ বক্সের ক্যাশটাও বেড়েছে, এই জন্য এটা উপরে দেখানো হয়েছে। তো ক্যাপিটাল যদি বাড়ে তাহলে ডেবিট হবে না ক্রেডিট হবে? ক্যাশ যদি বাড়ে ডেবিট হবে না ক্রেডিট হবে? তো আমি তো অলরেডি রুল বলেছি। প্রথমে দেখা যাক ক্যাশটা কোথায় আসে। অ্যাসেট, লাইবিলিটি, ক্যাপিটাল, এর মধ্যে কোথায় আসবে? ক্যাশটা অ্যাসেট। এই যেখানে আমি অ্যাসেটের লিস্ট দিয়েছি, দেখো যে ক্যাশ ব্যালেন্সেস, এইটা বেড়েছে। তো অ্যাসেট বাড়লে কি হয়, এখানে রুলটা আমি অলরেডি লিখে রেখেছি, অ্যাসেট বাড়লে ডেবিট হয়। তার মানে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ বেড়েছে তাহলে ক্যাশটা ডেবিট হবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্টটাকে আমি ডেবিট লিখব। আর ক্যাপিটাল বাড়লে কি হবে, এদিকটা বাড়লে, যে ক্যাশটা বাড়লে, ক্যাপিটাল বাড়লে কি হবে, ক্যাপিটাল না লাইবিলিটি এগুলো বাড়লে এটা ক্রেডিট হবে। তো এই ট্রানজ্যাকশানে ক্যাশ বেড়েছে তাই ক্যাশটা ডেবিট, ক্যাপিটাল বেড়েছে তাই এটা ক্রেডিট। তাহলে জার্নাল এন্ট্রিটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটাকে এইভাবে লেখা হয়। উপরে আগে ডেবিট লিখতে হয় আর নিচে ক্রেডিটটাকে লেখা হয় না, ইট ইজ আন্ডারস্টুড পরেরটা ক্রেডিট। তো আমি টেবিল ফর্মটা জাস্ট আমি এটা লিখে দেখিয়েছি। আলটিমেটলি এটা অ্যাকচুয়ালি জার্নাল বইয়ের টেবিলের মধ্যে লেখা হয়। টেবিল কিছু না, কলাম আছে, কলামের উপর লেখা হয়। তা আগে তো এটা বোঝা যাক যে জার্নাল এন্ট্রিটা কী হবে। জার্নাল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা আমি উল্টো লিখলে ভুল হয়ে যাবে। যদি কেউ লেখে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হতেই পারে না যে উপরে আমি
রুলটা বলে দিয়েছে, যে রুলটা জানবে তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, সে কিন্তু ডেবিট ক্রেডিটটা বার করে ফেলতে পারে। এবার একটা ট্রানজ্যাকশনে যাই, সেকেন্ড ট্রানজ্যাকশন, এনি ট্রানজ্যাকশন বাই হুইচ, সরি নেক্সট ট্রানজ্যাকশন, পারচেস শপ, শপ মানে দোকান, বিজনেস করতে হবে তো, শুধু টাকা নিয়ে আসলো, ক্যাপিটাল নিয়ে আসলো, বিজনেস নাম দিয়ে খুলে দিলে হবে না, তো একটা বিজনেসের দোকান কিনতে হবে। সেইভাবেই আমি দেখেছি, পারচেস শপ ফর এ সাম অফ রুপিস 15,000, 15,000 টাকা দিয়ে শুরু, এই জন্য অল্প টাকার দোকান কেনা হলো। বাই ক্যাশ বলে দিচ্ছে, ক্যাশ ব্যাংকও হতে পারে, চেকেও হতে পারে, তাহলে তখন ব্যাংক লিখে, ক্যাশ আর ব্যাংক মোটামুটি সেম ধরতে পারো, এখানে সেম, জাস্ট ফর্মটা আলাদা, দুটোই অ্যাসেট। তাহলে এখানে সব বলতে দোকান ফিজিক্যাল অ্যাসেট, এটাও একটা অ্যাসেট, এটা কোনো লাইবিলিটি তো নয়। আমি দোকান কিনেছি, দোকানটা আমার অ্যাসেট, এখন মোটর বাইক কিনেছিলাম, মোটর বাইক অ্যাসেট, দোকান কিনছি, দোকান অ্যাসেট। আর এটা ক্যাশ, এটাও অ্যাসেট। তো এখানে দোকান অ্যাসেটটা বাড়লো, আগে অ্যাসেট ছিল না, সব ছিল না, তাহলে সবটা বাড়লো, কিন্তু ক্যাশ দিয়ে কিনেছি, তাই ক্যাশটা কিন্তু কমে গেলো। আমার যে এখন বিজনেসে ক্যাশ ছিল তার থেকে আমি 15,000 টাকা পেমেন্ট করে দিচ্ছি। তাহলে এটা এখানে কীভাবে দেখানো হচ্ছে, ট্রানজ্যাকশন 2 দেখো, সব ইনক্রিজেস, সব অ্যাকাউন্ট, আমি সেটা নাম দিই সব অ্যাকাউন্ট, তো সব অ্যাকাউন্ট ইনক্রিজেস, আর ক্যাশ অ্যাকাউন্টটা কী হলো, ডিক্রিজেস। ওইখানে ক্যাশ কিন্তু বেড়েছিল, ক্যাশ ঢুকেছিল তখন ক্যাপিটালে, কিন্তু এখন সেই ক্যাশটা আমি দিয়ে দিচ্ছি সব কিনতে গিয়ে, তারপরে ক্যাশ বক্স থেকে টাকাটা বেরিয়ে গেল, তো ডিক্রিজ করলো। তো আমি একটু আগে কী দেখেছি, আমাদের রুল কি বলছে অ্যাসেটে, যদি অ্যাসেট বাড়ে ডেবিট, আবার অ্যাসেট কমলে সেটা ক্রেডিট। আমি আগেই বলেছি যে একই দিকেও হতে পারে ট্রানজ্যাকশন, এখানে সব ঢুকছে আর ক্যাশ বেরিয়ে যাচ্ছে, দুটোই অ্যাসেট, একটা অ্যাসেট বাড়ছে আর একটা অ্যাসেট কমে যাচ্ছে, তাহলেও কিন্তু ব্যালেন্স থাকবে, কেন দুটোরই একই দাম, কত, 15,000 টাকা, 15,000 টাকার সব ঢুকছে, 15,000 টাকার ক্যাশ বেরিয়ে যাচ্ছে। তাহলে কোনটা ডেবিট বলবো, কোনটা ক্রেডিট বলবো? অ্যাসেট যেটা বাড়লো সেটা ডেবিট, আর যেটা অ্যাসেট বেরিয়ে গেল সেটা ক্রেডিট। তাহলে সব ঢুকছে তো সব অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ বেরিয়ে গেল তো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এটাই রুল, আর কিছু নেই, এটাই তো নিয়ম, এর মধ্যে কোনো কমপ্লিকেশন নেই। দেখো এখানে তাই লিখেছি, সব অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, 15,000 টাকা, দুটোই সেম। আর একটা ট্রানজ্যাকশন দেখা যাক, ট্রানজ্যাকশন 3, পারচেস ম্যাটেরিয়ালস ফর ট্রেডিং ফর সাম অফ রুপিস 10,000। শুধু দোকান কিনলে তো হবে না, ব্যবসা করতে হবে না, তো ব্যবসার জিনিসপত্র কিনতে হবে, তো ওটাকে আমি স্টক বলছি, অথবা মার্চেন্ডাইজও বলা যেত। 10,000 টাকার ও জিনিস কিনলো, তো 10,000 টাকার কিনলো, এটা কি অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট বলতে পারি, এখানে আমরা কী নাম দিয়েছি দেখি, সেই নামেই বলবো, তাহলে বেটার হবে। ট্রানজ্যাকশান, আচ্ছা র মেটেরিয়াল বলা হয়েছে, ঠিক আছে, র মেটেরিয়াল ট্রেড করছে এখানে ধরে নিচ্ছে, বা পারচেসও বলতে পারে, পারচেস বা স্টক বলা যেতে পারে, এটা নামটা মিলিয়ে দিতে হবে। তো এখানে র মেটেরিয়াল দেওয়া হয়েছে, ঠিক আছে, তো র মেটেরিয়াল তো আগে ছিল না, এটা বাড়লো, তো র মেটেরিয়ালটা অ্যাসেট না লাইবিলিটি? র মেটেরিয়াল তো ফিজিক্যাল অ্যাসেটস, তো এটা বাড়লো, তো বাড়লে আমরা কি বলি, অ্যাসেট বাড়লে ডেবিট, তো মানে র মেটেরিয়াল অ্যাকাউন্ট ডেবিট। আর ক্যাশে কেনা হয়েছে কি কিসে কেনা হয়েছে দেখি, ব্যাংকে কেনা হয়েছে, সব তখন ক্যাশেই রেখেছে, সহজ করার জন্য সব ক্যাশগুলো দেখানো হয়েছে। তো এটা ট্রানজ্যাকশনটা দেখা যাক, পেমেন্ট মেড বাই ক্যাশ, তাহলে আবার ক্যাশ বেরিয়ে যাচ্ছে, একটু আগে দেখি এটা দুটো এক সাইডেরই হচ্ছে, কিন্তু র মেটেরিয়াল ঢুকছে, অ্যাসেট ঢুকছে, আর একটা অ্যাসেট বেরিয়ে যাচ্ছে, ক্যাশ বেরিয়ে যাচ্ছে, র মেটেরিয়াল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তখন তাই লিখেছি, র মেটেরিয়াল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, 10,000 টাকা করে। নেক্সট আর একটা লাস্ট দেখি, আমি আগের দিকে যাব, অবটেন লং টার্ম লোন ফর এ সাম অফ রুপিস 70,000 বাই চেক। প্রথমবার আমি লোন নিচ্ছি, সে লং টার্ম লোন না হচ্ছে ব্যাংকের থেকেই না হচ্ছে, সে কিসে নেওয়া হয়েছে, চেক, চেক মানেই ব্যাংক, চেক বা ক্যাশ হতে পারে না। তাহলে হুইচ আর দ্য অ্যাকাউন্টস, লোন অ্যাকাউন্ট আর ব্যাংক অ্যাকাউন্ট, এই দুটো অ্যাকাউন্ট আছে।
লোন অ্যাকাউন্ট, লোনটা এক্সটার্নাল লাইবিলিটি। এক্সটার্নাল লাইবিলিটি কোথায় আছে? এক্সটার্নাল লাইবিলিটি, লাইবিলিটি অ্যান্ড ক্যাপিটাল এটা। তো লোন বাড়ছে, এদিকটা বাড়লে কি হয়? ক্রেডিট। দিকটা বাড়লে ক্রেডিট, তো লোন অ্যাকাউন্ট যেটা হবে ওটা ক্রেডিট হবে। আর এদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাসেট, এদিকটা বাড়লে কী হবে? ডেবিট হবে। তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট। দেখো তাই লিখেছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট 70,000 টাকা। ঠিক আছে, তো ব্যাঙ্কটা অ্যাসেট বেড়েছে তাই ডেবিট হলো। এইভাবে আমরা সব ট্রানজ্যাকশনগুলো জার্নাল এন্ট্রি করি। ডেবিট কি, ক্রেডিট কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এগুলো বলে একটা জিনিস লক্ষ্য করবে, সকলে কিন্তু সেম অ্যামাউন্ট, কখনোই এরম হতে পারে না এটা 70,000 60,000 এটা হতে পারে, তাহলে আর ব্যালেন্সটা ব্যালেন্স থাকবে না। ইট ইজ নট অ্যালাউড, দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য মডার্ন অ্যাকাউন্টেন্সি। আলটিমেটলি সব অটোমেটিক চেক হয়ে যাবে, যেন এগুলো সব ব্যালেন্সড আছে, আর সেইভাবে আমরা এন্ট্রিগুলো করছি। এতক্ষণ ধরে আমরা দেখলাম যে ডেবিট কি, ক্রেডিট কি, এবং তার থেকে জার্নাল এন্ট্রি কী করে করে। নাও কনসেপ্ট অফ ইনকাম আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এতক্ষণ ধরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ব্যালেন্স শিট থেকেই সব কিছু বলেছি, কিন্তু একটা বিজনেসের জেনারেলি দুরকম স্টেটমেন্ট থাকে, একটা ব্যালেন্স শিট আর একটাকে বলি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা অন্যভাবে বললে ঘুরিয়ে ব্যালেন্স শিট আর কিছু না, ওয়েলথ স্টেটমেন্ট অফ ওয়েলথ আর একটা স্টেটমেন্ট অফ ইনকাম। স্টেটমেন্ট অফ ইনকাম যেটা, এই জন্য আমি এখানে লিখে দিয়েছি স্টেটমেন্ট অফ ইনকাম, এটাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা যে বিজনেসের ডিটেলটা, পারফরমেন্সটা এখানে করা হয়, এবং সেখান থেকে যে সারপ্লাসটা হবে, যে প্রফিট হবে, সে প্রফিটটা আলটিমেটলি ক্যাপিটালে যাবে। তো ব্যালেন্স শিট এখান থেকে আমি শুরু করছি, এটা একটু অন্যভাবে দেখানো হচ্ছে, যে দুটো একসাথে দেখাবো। মিস্টার অমিত started a business on 1st January 2023। 1st January 2023 অমিত একটা ব্যবসা শুরু করলো 30,000 টাকা দিয়ে। তো সেটা কীরকমভাবে ব্যালেন্স শিটে দেখানো হচ্ছে, যে ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট অন 1/1/2023। তো অ্যাসেট হচ্ছে ক্যাশ ব্যাঙ্ক ব্যালেন্স লিখেছি আমি, দুটো আলাদা করে দেখাতে পারে কোনো অসুবিধা নেই, জেনারেলি আলাদা করেই দেখানো হয়, আমি এখানে ছোটো কর্মে একসাথে দেখিয়েছি। 30,000 টাকা অ্যাসেটস আর ক্যাপিটাল লাইবিলিটি 30,000 টাকা, বিজনেস স্টার্ট করেছে 30,000 টাকা। এটা কেন লাইবিলিটিতে আসে, ক্যাপিটালটা আমি আগেও বলেছি বিজনেস এন্টিটি কনসেপ্ট। যেই মাত্র অমিত ব্যবসাটা শুরু করলো তখন বিজনেসের এটা লাইবিলিটিস হয়ে যায়, মানে ক্যাপিটালটা এক ধরনের লাইবিলিটিস, এই জন্য এটা লাইবিলিটিস সাইডে আছে, সেটা অ্যাসেটে হবে না, কিন্তু ব্যালেন্স থাকতে হবে, কিন্তু এখন দুদিকে সমান, দিকে ক্যাশে অ্যাসেট আর এটা লাইবিলিটি, ক্যাপিটালে 30,000 টাকা। এটা স্টার্টিং, এটা বিজনেসটা শুরু হলো, অমিত একটা ব্যবসা শুরু করলো 30,000 টাকা দিয়ে। তো প্রথম যে ব্যালেন্স শিটটা হবে সেটা এরকম। এবার 4 তারিখে কী করলো, ওটা 50,000 টাকা দিয়ে অমিত পারচেজেস সব 50,000 টাকা দিয়ে একটা দোকান কিনলো, কিন্তু প্রথমেই সব টাকা কোথার থেকে দেবে, দোকান 50,000 টাকা যে কাছে নেইও, তাই ব্যাংকের সঙ্গে কথা বলে 40,000 টাকা লোন নিল, আর বাকি ও নিজের অ্যাকাউন্ট থেকে দিল। তো 50,000 টাকা দোকানের দাম, 10,000 টাকা ও পেমেন্ট করেছে, আর 40,000 টাকা লোন নিয়েছে। এটা কী করে দেখাবো, অ্যাসেটকে আমি ডান দিকে দেখাবো। তো ক্যাশ ব্যাঙ্ক ব্যালেন্স সব দোকানটা কিনেছে 40,000 টাকা, 50,000 টাকা দোকানের দাম, তাই 50,000 টাকা অ্যাসেট। আগে ওর কাছে 30,000 টাকা ছিল, 10,000 টাকা ক্যাশ পেমেন্ট করেছে, ব্যাঙ্ক পেমেন্ট, ব্যাঙ্কের চেকের মাধ্যমে পেমেন্ট করেছে, তাই 30,000 জায়গায় এটা 20,000 হয়ে গেল, 10,000 বাইরে বেরিয়ে গেছে। ও সব কিনতে পেমেন্ট করেছে, তো 10,000 টাকা ক্যাশ বা ব্যাঙ্কে দিয়েছে আর 50,000 টাকা দাম, তাহলে বাকি 40,000 টাকা লোন নিয়েছে। তা লোনটা কোন দিকে লেখা হয়, অ্যাকচুয়ালি নেট সেন্সে এদিকটা 40,000 টাকা বেড়েছে, যে ব্যালেন্স দেখাচ্ছে তার ডান দিকটা, মানে মেজারিং ব্যালেন্স 40,000 টাকা বেড়েছে। তো এদিকে বাড়লে সেটা এদিকেও বাড়বে, তো এদিকে কী হিসাবে আসবে, এটা ব্যাঙ্ক লোন লাইবিলিটিস, ক্যাপিটাল আর একটা এক্সটার্নাল লাইবিলিটি, ব্যাঙ্ক লোন 40,000, এই দেখো দুটো সমান হয়ে ব্যালেন্স শিট। তো আফটার পারচেজিং দ্য শপ দ্য ব্যালেন্স শিট উইল বি লাইক দিস। এবার বিজনেস শুরু হচ্ছে, দোকান কেনা হয়ে গেছে,
বিক্রির জিনিস কিনতে হবে, তো স্টক কিনছে, মার্চেন্ডাইজ। ও 20,000 টাকার বিক্রি করার জিনিস কিনবে, যেটা ও ট্রেড করবে, যেটা বিক্রি করবে, কিন্তু সব টাকা ও পে করতে চাইছে না, সেখানে ও ধার নিল। তাকে বললো যে আমি 5,000 টাকা ক্যাশে পেমেন্ট করছি, আর বাকি আমাকে ক্রেডিট করে দাও। এটা চলে বিজনেস করতে গেলে, যখন নতুন বিজনেস শুরু করছে, ধীরে ধীরে ওর স্ট্যাটাস দেখে যে ওকে মাল সাপ্লাই করছে 5,000 টাকা ক্যাশ নিল, আর 15,000 টাকা বললো ঠিক আছে তুমি পরে দিও। তো তখন তাহলে ব্যালেন্স শিটটা কীরকম দাঁড়াবে? 8 তারিখে ও বিক্রির জিনিস কিনেছে, যিনি 8 তারিখ ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট অন 8 তারিখে। 8 তারিখে এই মার্চেন্ডাইজ বা স্টক কিনেছে 20,000 টাকা, আর 5,000 টাকা নিজের থেকে দিয়েছে। তার জন্য দেখো ক্যাশ ব্যাংক ব্যালেন্সটা 5,000 টাকা কমে 20 থেকে 15 হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি ডান দিকে কতটা ওয়েট বাড়লো, কতটা এক্সেস হলো? 20 ঢুকেছে, 5 বেরিয়ে গেছে, মানে 15। তো এদিকটা যদি ঠিক রাখতে হয়, সমান রাখতে হয়, তাহলে 15 এদিকেও ঢুকবে। সেই 15টা কোথায় যাবে? লাইবিলিটিসে যাবে। সেই লাইবিলিটিস থেকে আমরা বলি ক্রেডিটার্স, সানডে ক্রেডিটার্স। সানডে ক্রেডিটার্স মানে শর্ট টার্ম লাইবিলিটি, কিন্তু এটা লাইবিলিটি, অমিতকে পেমেন্ট করতে হবে, মানে এই বিজনেসকে পেমেন্ট করতে হবে। তাই লাইবিলিটি সাইডে আমি 15,000 টাকা লিখলাম। 15,000 টাকা ও ধারে দিয়েছে, তারপর দুদিকে যোগ করলে সমান পাবে 85,000। এদিকে 15,000 বেড়েছে, এটা 15,000 বাড়লো, সমান হয়ে গেল। ক্যাপিটাল অ্যাজ ইট ইজ আছে, ক্যাপিটাল কোনো পরিবর্তন হয়নি, কারণ এটা শুধু অ্যাসেটসের ফর্ম চেঞ্জ হয়েছে। কিছুটা ক্যাশ কমেছে, আর কিছুটা বিক্রির জিনিস বেড়েছে। নাও এবার বিক্রি শুরু হলো, ব্যবসা শুরু হলো। 10 তারিখে ও আধা মাল বিক্রি করলো। আধা মাল কত ছিল স্টক? 20,000। তো আধা মাল বিক্রি করলো 15,000 টাকা। অন 10th মিস্টার অমিত সোল্ড হাফ অফ দি স্টক ফর এ সাম অফ রুপিস 15,000 অন ক্যাশ। বলছে আধা মাল 15,000 টাকা বিক্রি করলো। তাহলে কী হবে? ব্যালেন্স শিট কীরকম চেঞ্জ হবে? তো ওর অ্যাসেট কমে গেল আধা। আগে ছিল 20,000 টাকার মার্চেন্ডাইজ বা স্টক, সেটা হয়ে গেল 10,000 টাকা। আধা 20, আধা 10, কিন্তু বিক্রি করে টাকা পেল 15। আগে ক্যাশ বক্সে ছিল 15,000 টাকা, তো এই 15 ঢুকে 30,000 টাকা হয়ে গেল। তাহলে এদিকে তাহলে কত বাড়লো? এদিকে 10 বেরিয়ে গেছে, আর 15 ঢুকেছে, তাহলে 5,000 টাকা এক্সট্রা এদিকে ওয়েট বেড়ে গেছে দাঁড়িপাল্লা। আর ব্যালেন্স ডান দিকে 5,000 টাকা ঝুঁকে যাবে নিচের দিকে। তো ব্যালেন্স রাখতে গেলে এদিকেও 5,000 টাকা তাহলে বাড়াতে হবে। তাহলে এই 5,000 টাকা কি লোন? নো, এটা কি অ্যাকচুয়ালি ও 10,000 টাকার মাল 15,000 টাকা বিক্রি করে যে প্রফিট হয়েছে। দিস ইজ ফার্স্ট টাইম উই হ্যাভ গট প্রফিট। এই প্রফিটটা আসবে এখানে 5,000 টাকা। এই যে এক্সট্রা যেটা এদিকে 5,000 টাকা বেড়েছে, এটা প্রফিট বলে বাড়িয়ে দেবো, এই প্রফিট বাড়িয়ে দেওয়া। তো প্রথমবার আমরা প্রফিট কী জিনিস দেখতে পেলাম। অ্যাকচুয়ালি প্রফিট মালিকের যায়, ওনারের যায় বিজনেসের, এবং এটার জন্য অ্যাকচুয়ালি ক্যাপিটালের সঙ্গে যোগ হয়ে যাবে, ক্যাপিটালটাকে বাড়িয়ে দেবে। যদি উল্টো হতো, যদি লস হতো, 10,000 টাকার জিনিস 5,000 টাকায় বিক্রি করেছে, তাহলে 5,000 টাকা লস হয়ে গেল, তাহলে কী হতো? তাহলে সেক্ষেত্রে এদিকে 5,000 টাকা কমে গেছে, এদিকেও কমাতে হবে, তখন ক্যাপিটাল থেকে একটা মাইনাস করে দিতে হবে। ক্যাপিটালটা ইরোড হয়ে গেল, কমে গেল, লস বলে দেখাতে হবে। এইভাবে আবার এটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমরা প্রথমবার প্রফিটের একটা কনসেপ্ট পেলাম, বা ইনকামের একটা কনসেপ্ট পেলাম, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে মূলত যে কোনো অর্গানাইজেশনের দুটো স্টেটমেন্ট, দু ধরনের স্টেটমেন্ট থাকে। একটা হচ্ছে ওয়েলথের, দ্যাট ইজ ব্যালেন্স শিট, আর একটা হচ্ছে ইনকাম, দ্যাট ইজ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো প্রফিটটা কী হলো? প্রফিট কিছুই না, একটা রেভিনিউ, যে বিক্রি করে যে পয়সাটা আসে সেটাকে রেভিনিউ বলে। এই রেভিনিউ, আর এক্ষেত্রে যেটা 15,000 টাকা ছিল মাইনাস এক্সপেন্সেস, যেটা আমরা বললাম মাত্র আধা মাল বিক্রি করেছে, এক্সপেন্সেস হচ্ছে 10,000 টাকা। এই 5,000 টাকাটাই প্রফিট। তো ইকুয়েশন ফর্মে আমি লিখলে বলবো পি ইজ ইকুয়াল টু প্রফিট ইজ ইকুয়াল টু আর মাইনাস ই। তাহলে এই প্রফিটটা ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে যায়। তাহলে আগে যে আমাদের ইকুয়েশনটা ছিল সেটা একটু চেঞ্জ করতে হবে। সেটা কিরকম? ক্যাপিটাল প্লাস লাইবিলিটি ইজ ইকুয়াল টু অ্যাসেট ছিল, তখন আমরা ইনকামটাকে আনি। তো এখানে ইনকামটাকে অ্যাড করে দেওয়া হলো, কারণ এটা ক্যাপিটালে চলে যাচ্ছে। তার জন্য ক্যাপিটাল প্লাস প্রফিট প্লাস
এল ইজ ইকুয়াল টু অ্যাসেট। প্রফিটটা কি আর মাইনাস সি। তো এই প্রফিটের পির জায়গায় যদি আমি এটা পুট করে দিই, দেন উইল গেট সি প্লাস আর মাইনাস সি প্লাস এল। এই ইকুয়েশনটা এটা হবে। এটাকে একটুখানি সেট চেঞ্জ করলে সি প্লাস আর প্লাস এল ইজ ইকুয়াল টু এ প্লাস সি। দ্য রিভাইজড কমপ্লিট ইকুয়েশন পাওয়া গেল সি প্লাস আর প্লাস এল। এটা আর কিছুই না, আগে যেমন শুধু ছিল সি প্লাস এল, তা না বলে এখন সি প্লাস এল প্লাস আর। আরটা কি রেভিনিউ, এটা এই সাইডে, আর এই দিকটা হচ্ছে অ্যাসেট প্লাস এক্সপেন্সেস। রুল হচ্ছে আগের মতনই, এদিকের কোনো জিনিস বাড়লে ডেবিট হবে আর এদিকে বাড়লে ক্রেডিট হবে। এদিকের কমলে আমি বলবো ক্রেডিট আর এদিকে কমলে বলবো ডেবিট। এটাই আমার কাছে রুল। এই পাঁচখানা ব্রডলি গ্রুপ আছে, ক্যাপিটাল, লাইবিলিটি, রেভিনিউ, অ্যাসেট আর এক্সপেন্সেস। এই গ্রুপে আইটেমটা আছে এর আন্ডারে অনেক অ্যাকাউন্টস আছে। এক্সপেন্স বলতে আমি তো এখানে শুধু একটা জিনিস ধরেছি যে ওর স্টকটা বিক্রি করেছে। অ্যাকচুয়ালি এক্সপেন্সেসের আমি একটা লিস্ট দিয়ে দেবো, দেন ইউ উইল সি এক্সপেন্স মানে রেন্ট ইজ এক্সপেন্স, স্যালারি ইজ এক্সপেন্স, অডিট ফিজ এক্সপেন্স, এরকম অনেক এক্সপেন্স, লিগাল এক্সপেন্সেস এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস। এই লিস্ট অফ এগুলো সব এই ইয়ের আন্ডারে আসবে। আর রেভিনিউ, রেভিনিউ যখনই আমরা সেল করছি তো সেল ভ্যালুটা রেভিনিউ। কোনো ইন্টারেস্ট রিসিভ করলাম রেভিনিউ, বা কমিশন রিসিভ করলাম রেভিনিউ, এরকম ইত্যাদি অনেক আইটেম আছে। তো একটা লিস্ট আমি এখানে দিয়েছি, অলরেডি দিয়ে রেখেছি। যেমন টেলিফোন চার্জেস, লিগাল এক্সপেন্সেস, ট্যাক্সেস, ব্যাড ডেট, ইন্টারেস্ট চার্জেস, এগুলো প্রত্যেকটা একটু ইলাবোরেটলি পরবর্তীকালে ডিসকাশন করা। এটা হচ্ছে লিস্ট। এর যে কোনো আইটেম যদি বাড়ে, অর্থাৎ রেন্ট পেমেন্ট করলাম, রেন্ট পেমেন্ট করা মানে রেন্টের যে বাক্সটা আছে সেখানে পেমেন্ট করলাম, ধরলাম সেখানে আমি ঢুকিয়ে দিলাম। রেন্ট বাড়ছে, এই অ্যাকাউন্টটা বাড়বে। এটা বাড়লে কী হবে, এদিকে ডান দিকে ই বাড়লে এটা ডেবিট লিখবে। তো রেন্টটা পে করছি সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা চেক দিয়ে, তাহলে একদিকেরই হলো রেন্ট বেড়ে গেল ডেবিট, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কমে গেল, এদিকে অ্যাসেটটা কমে গেলে ক্রেডিট। তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেটার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরকমভাবে আমরা জার্নাল এন্ট্রিগুলো করবো। এখানে আমি 5টা 6টা 7খানা আমি জার্নাল এন্ট্রি দিয়েছি টাইম সেভ করার জন্য। সবগুলো বলছি না, আমি দু একটা দেখিয়ে দিচ্ছি, যেগুলোর মধ্যে এখন আমার কমপ্লিট বিজনেসের যত রকম অ্যাকাউন্টস এই সবকটা গ্রুপ এসে গিয়েছে। এর বাইরে মোটামুটি কিছু আর নেই। থাকলে একটা আসলে তখন এটা বুঝিয়ে বলা যাবে, কিন্তু সব এই রুলের মধ্যে এসে যাবে। আমি একটা দেখাচ্ছি, 2 নম্বরটা দেখাচ্ছি স্যার। আমি দুটো দেখাবো, কেননা টাইম আননেসেসারি অনেক লেগে যাবে। ওরকমভাবেই করতে হবে, যেটা আগে বলেছি। সে পারচেজ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, কিন্তু ক্যাপিটাল হয়ে গেল ফর সাম অফ রুপিস 1 লাখ টাকা বাই চেক। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বাড়লো আর ব্যাঙ্ক কমলো, তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে। এটা ট্রানজাকশান দেখবে। 2 নম্বরটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা কারণটা তো আগেই বলেছি, এটা নতুন কিছু আমি এক্সপেন্স দিয়ে একটা দেখাই। ইলেকট্রিসিটি 5 নম্বর, পে ইলেকট্রিসিটি চার্জেস ফর এ সাম অফ রুপিস 5,000 বাই চেক। চেক মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে ইলেকট্রিসিটি চার্জেস, ইলেকট্রিক এক্সপেন্সেসটা বাড়লো, ইলেকট্রিসিটি ডেবিট, যেটা বাড়লে এক্সপেন্সেস বাড়লে ডেবিট। উপরে ছবি দেখে নেবে, এই ছবিটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। এক্সপেন্সেস বাড়লে ডেবিট, ইলেকট্রিসিটি পেমেন্ট করছি, ইলেকট্রিসিটি খরচাটা বাড়ছে, ইলেকট্রিসিটি বক্সে টাকা বাড়ছে, তাহলে ডেবিট। আর পয়সা ব্যাঙ্ক থেকে পেমেন্ট করেছি, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই সাইডটা অ্যাসেট, এই যে অ্যাসেট কমে যাচ্ছে, তো এটা ক্রেডিট। তাহলে ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপর এখানে কোনো 5 নম্বর ছিল, 5 নম্বরটা দেখাচ্ছি, ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এইভাবে সমস্ত অ্যাকাউন্টস ধীরে ধীরে দেখবে। আমি একবার করে জাস্ট রোল করে যাচ্ছি, যাতে করে দেখতে পাও। আমি আর আলাদা করে ডিসকাস করছি না। একই এখন যে কেউ যে অ্যাকাউন্টেন্সি জানে না, তাকে আমি এত সরলভাবে যেটা বললাম এটা মাথায় রাখলে সে যে কোনো এন্ট্রি করতে পারবে, সে জার্নাল করতে পারবে। তারপরে আমি আসছি লেজারে, জার্নাল ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করতে পারবে এবং জার্নাল এন্ট্রি করতে পারবে। জার্নাল আমি আগেই বলেছি যে আর কিছু না, একটা বইয়ে জার্নাল বুক পরপর করে সমস্ত ট্রানজ্যাকশন যেরকম করে হচ্ছে সেভাবে লিখতে লিখতে যাওয়া হচ্ছে। আমি এর ভিতরে আর বিশেষ ডিটেলে বলছি না, কারণ যে কোনো একটা বই তুলেই দেখতে পাবে।
যেমন প্রথমে হয়তো বা সকালবেলায় বিজনেস 9টার সময় শুরু হলো, প্রথমে ঠেলাওয়ালা এলো, তাকে 500 টাকা দেওয়া হলো, তার এন্ট্রিটা হলো। তারপরে বললো র মেটেরিয়ালস কিনে নিয়ে আসতে, বাজার থেকে কিনে নিয়ে এলো 1000 টাকা, তারপর র মেটেরিয়ালস এন্ট্রি। তারপর দেখা গেলো ইলেকট্রিসিটি পেমেন্ট করতে হচ্ছে, তারপর এরকম করতে করতে দিনে হয়তো বা 50টা ট্রানজাকশন হয়েছে, পরপর লিখেছি, এরকম রোজ জার্নাল বই লেখা হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, যদি কেউ জানতে চায় যে এক মাসে আমি কত র মেটেরিয়ালসের জন্য পেমেন্ট করেছি, বা কত সে আরেকটা কোনো খাতে রেন্টের জন্য পেমেন্ট করেছি, 6 মাসে আমি দেখতে চাই যে কত রেন্ট, তখন কিন্তু আমাকে খুঁজে যে বার করতে হবে কোনটা রেন্ট আছে সেটা। এই জন্য করা হয় কি, জার্নালের সমস্ত এন্ট্রিগুলোকে অন্য আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, সব রিলেটেড একই অ্যাকাউন্টগুলোকে একটা পাতায় লেখা হয়। সমস্ত রিলেটেড অ্যাকাউন্টকে একটা পাতায় লিখলে সুবিধাটা এটাই যে ওখান থেকে দেখে আমি বলতে পারবো যে সারা মাসে তার কত খরচা হয়েছে বা তার কত এসছে। এই যে সামারিটা একটা স্টেটমেন্টের মধ্যে পাওয়া যায়, একটা পাতায় পাওয়া যায়, ওটাকে লেজার বলে। যেমন একটা ব্যাংকের আমি দেখিয়েছি এখানে যত ট্রানজ্যাকশানগুলো হয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটাকে দেখিয়েছি। দেখো ক্যাপিটাল ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যাংকে এসেছিল, তো ডেবিটটাকে এই যে ডেবিট সাইডে এইভাবে লেখা হয়। আবার সেলসের থেকে টাকা এসছে, ইন্টারেস্ট থেকে এসছে, ডেবিট সাইডে এগুলো যেগুলো এসছে, আর এগুলো যেগুলো পে করা হয়েছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের জন্য চেক দিয়ে পেমেন্ট করেছে 1 লাখ টাকা, পারচেসে 30,000 টাকা পেমেন্ট হয়েছে, এগুলো করেছে। করার পর ধরো 1 মাসের 6 মাসের বলতে পারি আমরা এই সমস্ত ট্রানজ্যাকশানগুলো এক জায়গায় লেখার পর দেখা গেল ব্যালেন্স এসছে বেশি, এদিকটা বেশি আছে, এদিকটা কম। সাধারণত তাই হয়, উল্টোটা তো সম্ভব নয়, টাকা নিয়ে ঘরে আমি পেমেন্ট করে দিচ্ছি, কী করে হবে। এই জন্য সবসময় ব্যাংকের ডেবিট ব্যালেন্স হয়। ডেবিট মানে তোমার কাছে আছে, আর মানে যে রিসিভ হয়েছে বেশি 6,75,000 টাকা, আর এই দিকটাও সমান করতে গিয়ে এইটা হচ্ছে এক্সট্রা, যেটা ব্যালেন্স আছে তোমার কাছে। এইটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। এইটা এই অ্যাকাউন্টের ব্যালেন্স। এরকম করে সমস্ত অ্যাকাউন্টগুলোর আলাদা আলাদা ব্যালেন্সিং করা হয়। ল্যান্ড অ্যান্ড বিলিং অ্যাকাউন্ট, প্লান্ট অ্যাকাউন্ট, টুলস অ্যাকাউন্ট, এগুলো সব এক একটা অ্যাকাউন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা পাতায় তার যত ট্রানজ্যাকশন হয়েছে সেগুলো সামারি করে পেমেন্ট স্টেটমেন্ট করে তার ব্যালেন্সিং করা হচ্ছে। এবং লক্ষ্য করবে যে এটা ডেবিট ব্যালেন্স হবে না ক্রেডিট ব্যালেন্স হবে, সেটাও কিন্তু এই যে এখানে আমি দেখেছি এর উপরেই ডিপেন্ড করবে। এই আইটেমগুলো সব ডেবিট ব্যালেন্স হয়, এটাও সব ডেবিট ব্যালেন্স। যেমন রেন্ট সবসময় ডেবিট ব্যালেন্স, মানে এটা রেন্ট পেমেন্ট। যদি রেন্ট তুমি রিসিভ করো কারো থেকে, সেটা উল্টো হয়ে গেলো, রেন্ট রিসিভ লিখতে হবে। বা লিগাল এক্সপেন্সেস বা ম্যাটেরিয়ালস, এগুলো সব ডেবিট ব্যালেন্স। আর এদিকেরগুলো সব এই ক্রেডিট ব্যালেন্স, মানে ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স। লাইবিলিটিস, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, যেটা পেমেন্ট করতে হবে, ওটা ক্রেডিট ব্যালেন্স। রেভিনিউ, সেল, অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। এদিকে ক্রেডিট, এই সাইডগুলো যেখানে উপরে ক্রেডিট লেখা আছে, এই আইটেমগুলো সব ক্রেডিট ব্যালেন্স হবে, আর এদিকে সবগুলো ডেবিট ব্যালেন্স হবে। এখন এই যে এই জিনিসটা, এখান থেকেই এই ব্যালেন্সেসগুলো আবার একটা পাতায় একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, এবং সেটাকে আমরা বলি ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে দেখো সব ব্যালেন্সেসগুলো, যেগুলো ডেবিট ব্যালেন্স ডেবিট সাইডে লিখছি, আর যেগুলো ক্রেডিট ব্যালেন্স সেগুলো ক্রেডিট সাইডে লিখছি। এবং কতগুলো নমুনা স্যাম্পল ডাটা এখানে দেওয়া হয়েছে। যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বললাম অ্যাসেট সাইড, ডেবিট ব্যালেন্স হবে, দেখো ডেবিট ব্যালেন্স লিখেছে 2 লাখ টাকা। প্লান্ট, এটাও অ্যাসেট, এইগুলো ডেবিট ব্যালেন্স। এই যে ডেটার্সটা মানে হচ্ছে তুমি মার্কেটে পাও, তোমার অ্যাসেট, তাই ডেবিট ব্যালেন্স। কিন্তু ক্রেডিটার্স যেটা দিতে হবে, দেখো এটা ক্রেডিট ব্যালেন্স। সেলস আমি একটু আগে দেখালাম ক্রেডিট সাইডে আসে, এটা ক্রেডিট ব্যালেন্স। একটু মিলিয়ে নেবে সবগুলো। তো একটা পাতায় সমস্ত ব্যালেন্সেসকে আমরা নিয়ে আসি, এবং সেটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। এবং এই দুটো সবসময় সমান হবে, ডেবিট আর ক্রেডিট। যদি না হয় তার মানে কোথাও না কোথাও ভুল আছে, কেন সবসময় আমরা শুরু থেকেই মাথায় রাখছি এটা ব্যালেন্স। এই জন্যই ব্যালেন্স আমি দেখিয়েছি, ছবিটা দেখানো হয়েছে। তো এরপরে এই যে ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল, মিলে গেল, আমার সব অ্যাকাউন্ট এসে গিয়েছে, কোনো অ্যাকাউন্ট বাদ নেই। এখন এই অ্যাকাউন্টসগুলোই আমার 4টে জায়গায় আমি ছড়িয়ে দেবো। কোথাও একটা ইনকাম স্টেটমেন্টের দুটো সাইডে যাবে, আর একটা ব্যালেন্স শিটের দুটো থেকে যাবে। তাহলেই তোমার ব্যালেন্স শিট তৈরি হয়ে যাবে, ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি বলো ডিটেলসে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আমি এই ব্যালেন্সেসগুলো নিয়ে আমি দেখাচ্ছি এটা কী করে তৈরি হবে। তাহলে কিন্তু তোমার সমস্ত কাজ হয়ে গেল। মানে তোমার জার্নাল এন্ট্রি তুমি বুঝে গেলে, লেজার কী জিনিস বুঝে গেলে, ট্রায়াল ব্যালেন্স বুঝে গেলে, এবং তারপরে সেগুলো থেকেই তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা ইনকাম স্টেটমেন্ট কী করে তৈরি হয় বলে দিচ্ছি, আর ব্যালেন্স শিট, এটাই তো শেষ। ওগুলোকে অ্যানালিসিস করে ভবিষ্যতের আমরা অনেক কিছু দেখবো, যে বিজনেসটা কেমন চলছে, ওর হেলথ কীরকম, আগে কেমন যাবে, পাস্ট কেমন ছিল, অন্য বিজনেসের সঙ্গে কেমন যাচ্ছে,
কাজ করছে, সব বোঝা যাবে সেগুলো। এটাই আমাদের উদ্দেশ্য। তাই এবার একটা করে আমি দেখাচ্ছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, আমি দেখাচ্ছি 2,00,000 টাকা। এটা কোনটাতে যাবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে না ব্যালেন্স শিটে যাবে? যে কোনো এক জায়গায় যাবে, দু জায়গায় যাবে না, কিন্তু যেহেতু এটা আমার ব্যালেন্স করা আছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হচ্ছে অ্যাসেট, এই জন্য ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে যাবে। ব্যালেন্স শিট দেখো যে অ্যাসেটে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,00,000 টাকা লিখেছে। তো এরকম করে আমি সমস্ত অ্যাকাউন্টকে তুলে নিয়ে গিয়ে প্লান্ট তোমার ব্যালেন্স শিটে 4,00,000 দেখাবে অ্যাসেট সাইডে। তো দেখো প্লান্ট 4,00,000 টাকা, ঠিক আছে। সব টুলস অ্যাসেট সাইডে এলো, ফার্নিচার তো মিলিয়ে নেবে, সব ডেটা সব অ্যাসেটগুলো আমি এদিকে লিখেছি। এবার লাইবিলিটিস যদি আসে, তারপরে ক্রেডিটার্সটা লাইবিলিটিস হচ্ছে ব্যালেন্স শিটের লাইবিলিটির দিকে যাবে। এটা কিন্তু এক্সপেন্স নয়, লাইবিলিটিস। তার জন্য দেখো ব্যালেন্স শিটের এই যে ক্রেডিটার্স, যে লাইবিলিটির সাইডে কিন্তু ক্রেডিটার্স লিখেছি আমরা, যে কোনো এক জায়গায় বলেছি, এটা কিন্তু আর কোথাও অন্য জায়গায় আসবে না, ঠিক আছে। তারপরে এবার আমি কিছু ইনকাম স্টেটমেন্টের জিনিসগুলো দেখি। সেলটা আমি আগেই বলেছি ক্রেডিট ব্যালেন্স, বুঝতে আসবে আবার চলে যাও এইটাকে মাথায় রাখবে সবসময়। এই দেখো সেলটা কোথায় আছে? রেভিনিউ, ক্রেডিট দিকে আছে। এদিকে সব ক্রেডিট ব্যালেন্স, এই জন্য সেল ক্রেডিট ব্যালেন্স। এটা ইনকামের পার্ট, রেভিনিউ তো অ্যাকচুয়ালি রেভিনিউর সঙ্গে এক্সপেন্সেসকে ম্যাচ করিয়ে প্রফিট বার করা হয়, কেননা ওই রেভিনিউকে আনতে গিয়ে এক্সপেন্সেসগুলো হয়েছে। সে আমি 80 টাকার খরচা করেছি আর 100 টাকা আমার রেভিনিউ ঢুকেছে, তাহলে ডিফারেন্সটা হচ্ছে আমার প্রফিট। এটাকে ম্যাচিং কনসেপ্ট বলা হয়। অ্যাকাউন্টেন্সিতে অনেক কনসেপ্ট আমরা ইউজ করি, এগুলো আর কিছুই না, এগুলো অনেকটা আমাদের অন্য সাবজেক্টের রুলের মতো, তো ওগুলো মাথায় রাখতে হবে। তো ম্যাচিং কনসেপ্টের মাধ্যমে সেটা আমি একটা দেখিয়ে দিলাম। সেলটাকে দেখো এই যে ক্রেডিটে রেখে, সরি টোটাল ব্যালেন্সে ইনকাম স্টেটমেন্ট, এই যে সেলটাকে দেখো রেভিনিউতে রাখা হয়েছে, ঠিক আছে। রেভিনিউ আর এক্সপেন্সেসের কোনগুলো? পারচেসের ডেবিট ব্যালেন্স, এই জন্য ডেবিট সাইড, এদিকটা ডেবিট আমি লেখা হয়নি, যদি লেখো তো এটাকে ডেবিট, এটাকে ক্রেডিট করবো। তো পারচেস ডেবিট, স্যালারি এক্সপেন্সেস ডেবিট, এগুলো সব এক্সপেন্সেসে পড়ছে। অফিস এক্সপেন্সেস ডেবিট, সব ডান দিকে আছে, তো এগুলো লিখুন, সব এক্সপেন্সেসগুলো লিখুন। তাহলে এদিকে রেভিনিউ একটা ইন্টারেস্ট রিসিভ করেছি, সেটাও তো রেভিনিউ, তোমার রেভিনিউ। তাহলে টোটাল রেভিনিউ হয়েছে 3,25,000 টাকা। আর তোমার কত এক্সপেন্স হয়েছে? এটা এটা আর এটা তিনটে জোড়ার পর আমি দেখছি যে তোমার 55,000 টাকা এক্সট্রা আসছে। এটাই হচ্ছে প্রফিট। মানে রেভিনিউ থেকে এক্সপেন্সেস কম আছে, তার জন্য প্রফিট হয়েছে। তাহলে এই প্রফিটটা কোথায় যাবে? এটা যাবে ক্যাপিটালে। এইটা দেখো এসে যে অ্যাড ক্যাপিটাল, এটা মালিকের যাবে। প্রফিট কে পায়? তো মালিকের এখানে অ্যাকাউন্ট যেটা মেনটেন হচ্ছে ক্যাপিটাল বলে আছে, এই জন্য ক্যাপিটালের সঙ্গে জুড়ে যাবে। আমি আগেও বলেছি, আরেকবার বললাম, এই যে ক্যাপিটাল ছিল, শুরু করেছিল 6,75,000 টাকা দিয়ে বিজনেসটা শুরু করেছিল। দেখবে কোথাও ক্যাপিটালের ব্যালেন্স কোথায় আছে? ক্যাপিটালটা একবার দেখে নিই। ক্যাপিটাল 6,75,000, দেখেছো? তো এর সাথে আমি এই প্রফিটটা জুড়ে দিলাম, গিয়ে দেখো আবার দুটো কিন্তু সেম সেম হয়ে গেছে। এটা হতে বাধ্য, এটা হবেই, এটা না হলে পরে কিন্তু তোমার ভুল হয়ে গেছে। তো এই হচ্ছে আলটিমেট ব্যাপারটা। আমি শুরু করেছিলাম যে নলেজ অফ অ্যাকাউন্টেন্সি ফর এ লেম্যান, যে অ্যাকাউন্টেন্সির কিছুই জানে না। তো আমরা শুরু করলাম কোথার থেকে? যে একজন মিস্টার রাম মোটর বাইক কিনতে চায়, ওর কোনো অ্যাকাউন্টসের নলেজ নেই, ফাইন্যান্সের নলেজ নেই। তখন সেইখান থেকে ধীরে ধীরে আমরা একটা রুল ফর্ম করলাম, যে ব্যালেন্স শিটটাকে নিয়ে এলাম, ব্যালেন্স শিট ইকুয়েশন বানালাম। ব্যালেন্স শিট ইকুয়েশনটা আমি আরেকবার একটু ছবিটা দেখিয়ে দিই মনে করানোর জন্য, আর কিছু না। ব্যালেন্স শিট ইকুয়েশনটা এর উপরে আছে, দেখো ব্যালেন্স শিট ইকুয়েশনটা চলে যাচ্ছি আমরা। এইটা হচ্ছে ব্যালেন্স শিট ইকুয়েশন, এই যে এটা ব্যালেন্স শিট ইকুয়েশন অ্যাসেটের দিকে। এইটা প্রথম তৈরি করলাম, এর থেকে আমি ডেবিট ক্রেডিট রুলটা বলেছিলাম, কিন্তু এটা সাফিসিয়েন্ট নয়, কেননা অ্যাসেট লায়াবিলিটি ক্যাপিটাল বাদ দিয়েও বিজনেসের আরও কিছু আছে। এই জন্য আমাকে আরেকটা স্টেটমেন্ট তৈরি করতে হলো, কেননা আমরা জানি যে বিজনেসে মূলত দু ধরনের স্টেটমেন্ট হয়। একটা হচ্ছে ওয়েলথ, সম্পত্তির, এবং সেটাই হচ্ছে ব্যালেন্স শিট। তার একদিকে অ্যাসেট থাকে, একদিকে লায়াবিলিটিস থাকে, ক্যাপিটাল থাকে। এটা মানে হচ্ছে যেগুলো বাইরের লোককে দিতে হবে লায়াবিলিটিস, তাতে নেট কত ওয়েলথ আছে। আর একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট মানেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো এই দুটো মিলিয়ে যখন দেই, তখন আমরা একটা কমপ্লিট ইকুয়েশন পেয়ে যাই, এবং তার মধ্যে সমস্ত ডেবিট ক্রেডিট রুলটা রয়েছে। এই জন্য এর মধ্যে আর কোনো কমপ্লিকেটেড কিছু ব্যাপার নেই। তোমাকে কি জানতে হবে? এই ইকুয়েশনটা জানতে হবে, যে সি প্লাস আর এল আর এটা এদিকে এ প্লাস সি। এটা তো মনে রাখা খুব সহজ। প্রথম ইকুয়েশনটা ছিল এ, এদিকটা সি প্লাস এল ইজ ইকুয়াল টু এ অ্যাসেট,
একটা নতুন নিয়ে আসলাম, প্রফিটটা যেহেতু ক্যাপিটালের সঙ্গে অ্যাড হয়, আর মাইনাস সি আর রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, ওটাকে সিম্পলিফাই করে এটা আসছে। তা তোমার সমস্ত ডেবিট ক্রেডিট রুলটা এর মধ্যেই আছে। তা তোমাকে কি জানতে হবে, এই যে গ্রুপগুলো আছে, ক্যাপিটাল, লাইবিলিটিস, রেভিনিউ, অ্যাসেট, এক্সপেন্সেস, এর মধ্যে কোন কোন অ্যাকাউন্টসগুলো আসে এটা একটু প্র্যাকটিস করতে হবে। আমি একটা স্যাম্পল কিছু দিয়ে রেখেছি, যে কোনো বই দেখলেই পাবে। তার সমস্ত ওর মধ্যে কোন কোন অ্যাকাউন্টসগুলো আসে ওটা ফিক্সড আছে, ওটা জেনে গেলে তোমার ডেবিট এবং ক্রেডিট বার করার কোনো অসুবিধা নেই। দেখতে হবে কোনটা বাড়ছে কোনটা কমছে, এবং তার ওই ফ্রেমে গিয়ে চেক করতে হবে, সেই অনুযায়ী ডেবিট হবে ক্রেডিট হবে। তারপরে সেই অনুযায়ী জার্নাল হবে, জার্নাল থেকে তুমি লেজার তৈরি করবে, এক ধরনের অ্যাকাউন্টস নিয়ে গিয়ে তার ব্যালেন্সিংটা করবে। সেই ব্যালেন্স করার পর সমস্ত অ্যাকাউন্টসের ব্যালেন্সগুলো একটা পেজে নিয়ে যাওয়া হয়, ওটাকে ট্রায়াল করার জন্য যে ঠিক আছে কি না, ইউর ট্রায়াল ব্যালেন্স বলে। এবং সমস্ত অ্যাকাউন্টসগুলো এক জায়গায় চলে এলো, এবং সেই অ্যাকাউন্টসের ব্যালেন্সগুলোই 4টি জায়গায় চলে যাবে। ব্যালেন্স শিটের 2টো জায়গায় যাবে, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের 2টো জায়গায় যাবে, কিন্তু কোনো ব্যালেন্স শিট দুবার আসবে না, কিন্তু যে কোনো এক জায়গাতেই বলবে। এগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবে, চেক করবে, এবং এটাই হচ্ছে আলটিমেট গোল আর অ্যাকাউন্টেন্সি। এটাই বড় বড় প্রবলেমে, কোম্পানিতে, বড় অর্গানাইজেশনে বেশি বেশি আইটেম দিয়ে লম্বাভাবে এগুলো বেশি বেশি ভলিউমে করা হয়। থ্যাংক ইউ। যদি কোনো অসুবিধা থাকে, কোনো এক্সপ্লেন আরও দরকার হয়, ইউ প্লিজ ইনফর্ম মি টু দ্য গিভেন মেল। তো ডেফিনেটলি তার যথাযথ উত্তর দেওয়া যাবে, এবং I think it will be helpful for you. Thank you.